আয়নাঘর এটা কচু খেতে না, এটা হলো গুলশান 2 সেফ হাউস। ও বলেন না, আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই, যেখানে গুম থেকে ফেরত আসা মানুষের কঠিন অভিজ্ঞতা ও নির্মম নির্যাতনের কথা তুলে ধরা হয়। না যায় ভিতরে কোনো শব্দটা বাইরে না যায়, এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা একজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা একজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়। আসসালামু আলাইকুম দর্শক, আয়নাঘর থেকে একে একে মুক্ত পাচ্ছে। আজ কিন্তু মুক্ত পেয়েছে বেশ কয়েকজন, তাদের চোখ বেঁধে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। এবং মূলত 8 বছর পর আয়নাঘর থেকে মুক্তি হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম। আজ মঙ্গলবার ভোরে তারা নিজ নিজ বাসায় ফেরেন বলে জানিয়েছেন। এবং এভাবে আরও অনেক সাবেক সেনা সদস্যদেরকে আয়নাঘরে রাখা হয়েছে। এবং কী করুণ পরিণতি তেনারা আয়নাঘর থেকে বেরিয়ে এসে কিন্তু জাতির সামনে প্রকাশ করছে। হাসিনার আয়নাঘর কোথায় ইতিমধ্যে জানা গেছে। এবং তাদের দাবি সে আয়নাঘরে এখনও পর্যন্ত অনেক বন্দী আছে, তাদেরকে যেন খুবই দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেটার দাবি কিন্তু তেনারা জানিয়েছে। তো আমরা শুনবো ইতিমধ্যে যেনারা মুক্তি পেয়েছে তাদের কি মন্তব্য এবং আয়নাঘরের ভিতরে কি করা হতো তাদের সঙ্গে একটু আমরা শুনে আসি। এরপর এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন। পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআই এর এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার শব্দ নাম হলো আয়নাঘর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় বছরের পর বছর ধরে বন্দী থাকা মানুষের খবর দেশের বাইরের একটি গণমাধ্যম থেকে প্রকাশিত হয় কয়েক বছর আগে। আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই, যেখানে গুম থেকে ফেরত আসা মানুষের কঠিন অভিজ্ঞতা ও নির্মম নির্যাতনের কথা তুলে ধরা হয়। না যায় ভিতরে কোনো শব্দটা বাইরে না যায়, এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা একজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা একজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে। তো ওনারা দুইজন আমাকে ধরে গাড়িতে উঠায় জোরপূর্বক। গাড়িতে উঠানোর সাথে সাথে আমার চোখ বেঁধে ফেলে, আমার হাতটা বেঁধে ফেলে পিছনে। তারপরে আরেকটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধে, তারপরে একটা টুপি পরায়। যদিও এত সব মানুষের স্বজন না পাওয়ার এই দাবি পাত্তা দেয়নি সাবেক আওয়ামী লীগ সরকার। বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে। এবং সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থান্বেষী কত যে লোক মেরেছে তারা খোদায় জানে। তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কি ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই ডাঞ্জেনের ডাঞ্জেন মানে কি বলে আয়না করে ফেলে রেখে মাটির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একবারে শেষ এটা বলবেন, সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর, সবার জন্য একটা কলঙ্ক। এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে, যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না। জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে। জয়েন্ট ইন্টিগ্রেশন সেল ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকাটি করতে, বিশ্রী একটা অবস্থা। দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না। আমরা কারো পরাধীন না, কাউকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে।
এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপর বন্দুক রেখে কিছু অসৎ ডিজিএফআই কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচার আনতে হবে এবং এদেরকে সবাইকে থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম আয়নাঘর থাকার দরকার আছে কিনা? পৃথিবীতে কোথাও তো দরকার নাই, আইন শাসনের তো আয়নাঘর থাকার দরকার নাই। আমাকে যে প্রথমবার গুম করলো কেন দরকার ছিল? চাকরিরত অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি অন্যের সাথে কাজ করি নাই। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকালকে এবং আজকে দরকার ছিল চাকরিরত অবস্থা ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি অন্যের সাথে কাজ করি নাই। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকালকে এবং আজকে দুজন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। দুইজন না, আরো অনেক পাইছে হয়তো, বা আমরা জানি না। আরেকটু কথা আমি অ্যাড করতে চাই। কিছু পুলিশের অতি উৎসাহী সদস্যরা গতকাল আমাদের চোখের সামনে, যখন সরকারের পতন হয়ে গেছে, দুপুর 1টার সময়ও নির্বিচারে আপনার সাবমেশিন গান দিয়ে গুলি করেছে, 303 দিয়ে, এবং সেটার ফুটেজ আমাদের কাছে আছে। মানে এই ধরনের অতি উৎসাহী পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা? আমরা বলতেছি প্রতিটা বিচার, প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আয়নাঘরের থেকে একজন একজন করে বন্দী বেরিয়ে আসতে শুরু করেছে। আপনারা জানেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এবং এই শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে কয়েকজন সেনা কর্মকর্তা মিলে, বিশেষ করে সাবেক আয়নাঘর বন্দী লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তিনি সহ অন্যান্য সেনা কর্মকর্তারা, তারা আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবিতে অবস্থান করেছেন। এবং প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর ডিজিএফআই আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বন্দীদের স্বজনরা। মানে ডিজিএফআই এর কাছে গতকালকে তারা গিয়ে বলেছে যে আপনারা এই আয়নাঘরে যেসব বন্দী আছে, এসব বন্দীদেরকে আপনারা মুক্ত করে দিন। রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় আজ সোমবার রাতে 20 থেকে 25 জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তি স্বজনরা সেখানে অবস্থান নেন। রাত 10টার দিকে সাবেক রাষ্ট্রদূত এবং সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ-জামান প্রথম আলোকে বলেন যে ডিজিএফআই এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে, আমাকেও সেখানে বন্দী করে রাখা হয়েছিল। এই কারণে আমরা বাকি বন্দীদেরকে ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি, এবং তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না। এবং এই বন্দির মুক্তির দাবিতে সেখানে মায়ের ডাকও যোগ দিয়েছে। মায়ের ডাক, এখানে তারা বলেছে যে আমাদের প্রায় 20-25 জন আমরা অবস্থান নিয়েছি। এই হচ্ছে কি অবস্থা। তো আমরা এরপরেই দেখলাম যে রাতের বেলায় এই আয়নাঘরের সকল বন্দীদেরকে চোখ বেঁধে বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হলো, রাস্তায় ফেলে দেওয়া হলো। আমার কাছে না খুব অবাক লাগে, জানেন। এই আচ্ছা, একটু পটভূমিটা বলি। এই আয়নাঘরের কথা আমরা প্রথম জানতে পারি প্রায় 2 বছর আগে। সুইডিশ ভিত্তিক একটা মিডিয়া, নেত্র নিউজ, তারা একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে, তার নাম দিয়েছে আয়নাঘরের বন্দী। এবং সেখান থেকে তারা 2 জন যারা বন্দী ছিলেন তাদের ইন্টারভিউ নিয়েছে। একজন হচ্ছেন শেখ মোহাম্মদ সেলিম, আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। তো শেখ মোহাম্মদ সেলিমকে মূলত আরেকজন মনে করে আয়নাঘরে গুম করে রাখে, বাট মিস্টেক তো হয়ে গিয়েছে। ওকে আসলে প্রায় বছরখানেক গুম রেখে পরে অন্য একটা মামলায় ওকে তুলে দেয় র্যাবের হাতে। আর লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তিনি যেহেতু এই শেখ হাসিনার ভারত নীতির বিরুদ্ধে সরব ছিলেন, এই জন্য তাকে ক্যান্টনমেন্টের ভিতর থেকে 2বার গুম করা হয়। তো এই হচ্ছে কি মোটামুটি কাহিনী। তো এরপরই আমরা মোটামুটি আয়নাঘরের বিভৎসতা সম্পর্কে জানতে পারি। এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তিনি নিজে আমার চ্যানেলে এসেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি নিজ চোখে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, যিনি গোলাম আজম সাহেবের পুত্র, তাকে তিনি দেখেছেন। কারণ ওখানে হাইকমোট একটা হাইকমোটের কারণে যারা সিনিয়র তাদেরকে ওই হাইকমোটে নেয়, একজনের চোখ বেঁধে আরেকজনকে আনে, আরেকজনের চোখ বেঁধে আরেকজনকে আনে। তো একদিন আজমি সাহেবের চোখ বাধা দেরি হয়েছিল, তার আগেই হাসিনুর সাহেবের চোখের বাঁধন খুলে ফেলেছিল। তখন দুজনের সঙ্গে চোখাচোখি হয়। এটা হচ্ছে আপনার 2020 সালের নভেম্বরের দিকে, তখন শীত ছিল।
তো এরপর থেকে আর আসলে কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মানে সপ্তাহের আগা মাথায় 2016 সালের অক্টোবর মাসের এই এক সপ্তাহের আগা মাথায় যুদ্ধপরাধের দায়ে ফাঁসি হওয়া মীর কাসেম পুত্র ব্যারিস্টার আরমান এবং গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী, তারা এই এক সপ্তাহের আগা মাথায় তারা গুম হয় এবং গুম হওয়ার পরে তাদের তিনজনকেই আয়নাঘরে রাখা হয়। কিন্তু তার কয়েক মাস পরেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী মুক্তি পান। কিভাবে মুক্তি পান সেটা হচ্ছে আরেক কাহিনী। সেটা হচ্ছে যে হুম্মাম কাদের চৌধুরীর যে চাচা, মানে আপন চাচা না, চাচতো চাচা, ওই যে বর্তমানে ফরাজ করিম চৌধুরীর ওর বাবা ফরাজ করিম চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী মনে হয়, ওই যে রাউজানের এমপি বর্তমানে। সালাউদ্দিন কাদের চৌধুরী মানে সালাউদ্দিন কাদের চৌধুরী যে এলাকায় এমপি ছিল, এলাকায় সে এমপি এখন সে। তো তার মাধ্যমে, তার মধ্যস্থতায় শেখ রেহানার কাছে 100 কোটি টাকা দেওয়া হয়। মানে শেখ রেহানা বলে যে আমাকে যদি 100 কোটি টাকা দাও তাহলে আমি এই আয়নাগরের বন্দি থেকে আমি মূলত এই হুম্মাম কাদের চৌধুরীকে মুক্ত করে দিব। তখন এই 100 কোটি টাকা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং ফজলে করিম চৌধুরী তারা এই দুইজনে মিলে শেখ রেহানার কাছে 100 কোটি টাকা দেয়। দেওয়ার পরের দিনই এই হুম্মাম কাদের চৌধুরীকে এরকম চুল বড় বড়, দাড়ি বড় বড় অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। আর বাকি যে দুইজন আছে ব্যারিস্টার আরমান এবং এই তারপরে এই যে ওই যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, এরা আজকে মুক্তি পায়। এদেরকে আজকে রাস্তার বাইরে ফেলে দিয়ে যায়, কারণ শেখ হাসিনার অলরেডি পতন হয়ে গিয়েছে, এই কারণে এদেরকে ফেলে দিয়ে যায়। তার মানে শেখ হাসিনা এদেরকে জোর করে আটকে রেখেছিলেন। তাও কত বছর? 8 বছর। একটা ছোট্ট ঘর, এই ঘরের ভিতরে 8 বছর। আমি আপনাকে বলি ভাই, আমি কিন্তু যুক্তরাজ্যে জেলখানায় 1 বছর কাজ করছিলাম। আমি ওই মানে কারারক্ষী হিসাবে আর কি। তো আমাদের নিয়ম ছিল কি যে আমরা কিন্তু রাত হইলে ওই সেলের ভিতরে তালা মেরে রাখতাম। তো যখন সকাল 10টা বাজতো তখন ওদেরকে মানে ওদের লক খুলতাম, খোলার পরে ওরা বাইরে আসতো। বাইরে আইসা ওরা এক সেলের সঙ্গে আরেক সেলের কথাবার্তা বলতো, এই সেলের লোক ওই সেলে যেত, সামাজিক মতামত বিনিময় করতো। তারপরে আমি করতাম কি, আমি ওই যে তখন ওই পিছনের দুয়ারটা খুলে দিলে ওরা মাঠে গিয়া এক্সারসাইজ করতো, খেলাধুলা করতো। করার পরে তখন দুপুরের খাবার টাইম হয়ে যেত, ওদেরকে দুপুরের খাবার দিয়ে ওদেরকে আবার লক করে রাখতাম। লক করার পরে ওদেরকে বিকালবেলা আবার ছাড়তাম। সারার পরে ওরা আবার একটু কথাবার্তা বলতো, একটু এক্সারসাইজ করতো, আবার রাতের খাবার খেত। খাবার খাওয়ার পরে ওদেরকে আবার লক করে রাখতাম। যদিও এই যে বলতাম যে লক করে রাখতাম, এটা সহজ না। এগুলি সব তো মার্ডারার এরা তো সহজে কথা শোনে না, মাঝে মধ্যে অ্যাকশনও নিতে হতো, যাক সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এগুলো হচ্ছে বেসিক বন্দীদের একটা সুযোগ, বন্দীদের একটা অধিকার, যে আপনি আমাকে বন্দী রাখছেন ঠিক আছে, বাট আপনি আমাকে ছাড়তে হবে, আপনি আমাকে সামাজিকতা সুযোগ দিতে হবে, আপনি আমাকে এক্সারসাইজের সুযোগ দিতে হবে, আপনি আমাকে খাবার দাবার স্বাধীনতা দিতে হবে। কিন্তু একটা আয়নাঘরে 8টা বছর, একটা বছর 365 দিন, 365 8 দিয়া পূরণ দেন, কত বছর একটা ছোট রুমের ভিতর রাখা হতো। এই রুমের ভিতরেই থাকা, এই রুমের ভিতরেই খাওয়া, এই রুমের ভিতরেই ঘুমানো, এবং টয়লেটে গেলে একটু চোখ বেঁধে পাশে নিয়ে যেত, তাও একবার কি 2বার, এবং যাতে বাইরের কেউ শুনতে না পায় সব সময় মিউজিক বাজায় রাখতো, সাউন্ড বাজায় রাখতো খুব জোরে জোরে। এভাবে 8টা বছর এরা বেঁচে আছে কিভাবে ভাই? তো দর্শক, বেশ কিছুদিন আগে গণমাধ্যমের সূত্রে জানা যায় যে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের DGFI এর সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয়। আয়নাঘরের নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষ আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেই আয়নাঘরের সামনে আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছেন গুম হওয়ার স্বজনরা। স্বজনদের বিষয়ে আগামীকাল বুধবার বিস্তারিত জানাবে DGFI। আর আয়নাঘর থেকে মুক্ত পাওয়া একজন জানিয়েছেন যে এখনও অনেক মানুষ আয়নাঘরে আটকা রয়েছে। আজ সকালে ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেতে DGFI এর সদর দপ্তরের সামনে মায়ের ডাক এর ব্যানার অন্তত 23 জন গুম হওয়া ব্যক্তির অর্ধশত স্বজন মানববন্ধন করেন। এই সময় তাদের হাতে গুম হওয়া মানুষের ছবি ছিল। তারা DGFI এর সদর দপ্তরে প্রবেশ করে স্বজনদের দেখাতে চান, তবে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ডিজিএফআই তাদেরকে জানিয়েছে যে এখানে আর কোনো আটক নেই, নিখোঁজরা কোথায় রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আগামীকাল বুধবার জানাবে। এবং তিনারা যে বলছে যে আর কোনো নিখোঁজ নেই, কিন্তু যারা সেখান থেকে মুক্ত পেয়েছে তিনারা কিন্তু বলছে যে সেখানে অনেক মানুষ এখনও বন্দী আছে। আসলে আমাদের উচিত, জনগণের উচিত যে সেখানে আয়নাঘরে ঢুকে কারা বন্দী আছে সকলকে উদ্ধার করে নিয়ে আসা। তো দর্শক, আগামীকাল দেখা যাবে যে আয়নাঘর থেকে আরও কারা কারা বার হয়, বা হয়তোবা তাদেরকে বার করে দিতে বাধ্য হবে চোখ বেঁধে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।